আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপর নতুন একটি বছর শুরু হবে। পার হয়ে যাচ্ছে 2020। অনেকে মজা করে বলছেন 2020 মানে বিষময়। কিন্তু সত্যি সত্যি কি পেছনের এই বছরটি বিষময় ছিল? কোথাও কি কোনো আশার আলো ছিল না? আমি খুবই সাধারণ একজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, যার জীবিকা রাস্তার সাথে সম্পর্কিত। সে বলেছিল, এই করোনা কালে, এই মহামারীর মধ্যে যে বেঁচে আছি, সেটি তো ঢের অনেক কিছু। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই যে বেঁচে থাকা মানে সোনালী ভবিষ্যৎ, আগামী দিনকে গড়ে নেওয়ার সুন্দর ভবিষ্যৎ, নিজের সমৃদ্ধি, দেশের সমৃদ্ধি ইত্যাদিতে অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ মানুষের হাতে রয়েছে। গত যে বছরটি পার হয়ে যাচ্ছে 2020, আর কয়েক ঘন্টা পর সে বছরে ক্ষতির হিসেব না করাই ভালো। বরং এই যে টিকে থেকে আগামী বছরটি মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করার যে মানসিকতা, আমাদের লড়াই করার যে মানসিকতা তৈরি হলো, সেটি বোধ করি এবছরে সবচেয়ে বেশি পাওনা। তারপরেও আমরা এই সন্ধ্যায় নতুন বছরকে স্বাগত জানানোর কয়েক ঘন্টা আগে বসে একটু হিসেব করতে চাই, কেমন গেল 2020। এবছরে রাজনীতি, বছরের শেষ দিকে এসে রাজনীতি কিছুটা আলোচনা ছিল। অপরাধের ক্ষেত্রে খুন, ধর্ষণ আলোচিত হলেও ক্রসফায়ার কমেছে। কিন্তু বছর জুড়েই করোনা মোকাবেলা এবং এ সম্পর্কিত নানা রকম দুর্নীতির খবর এবং সেসব দুর্নীতির ব্যবস্থা নেওয়া, ত্রাণ নিয়ে ৯/৬/৯/৬-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সরকারের এই যে লড়াই দুর্নীতির বিরুদ্ধে, সেটিও বেশ আলোচিত ছিল। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে। আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার সঙ্গে রয়েছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন খণ্ডকালীন শিক্ষক, গবেষক এবং সমাজতাত্ত্বিক জনাব খন্দকার সাখাওয়াত আলী, আমার সঙ্গে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব ডক্টর আহসান এইচ মনসুর, এবং আমার সঙ্গে রয়েছেন অভিনেতা ও নাট্য পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার জনাব মামুনুর রশিদ। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা আমি শুরু করতে চাই জনাব মামুনুর রশিদ, আপনাকে দিয়ে। কেমন গেল বছর? জি, বলা হয়ে থাকে যে অর্থনীতি হলো সমুদ্রের সেই 90% বরফ যা পানির নিচে থাকে, যাকে দেখা যায় না। কিন্তু রাজনীতি হলো বরফের সেই উপরে 10 ভাগ যা দেখা যায়। অর্থাৎ রাজনীতি হলো অর্থনীতির নির্যাস। অর্থনৈতিকভাবে বছরটি কেমন গেল জনাব ডক্টর আহসান এইচ মনসুর? আপনি মিউট হয়ে আছেন। সারা বিশ্বের মতোই বাংলাদেশও একেবারে এর বাইরে থাকতে পারে না, কাজে করোনার প্রভাবে আমরাও পর্যুদস্ত হয়েছি। তবে আমরা ভেঙে পড়িনি, এটা ঠিক। আমাদের অর্থনীতি এখনো সচল আছে, তবে একটু একটু থমকে আছে, এবং এই থমকানো অবস্থা, যেটাকে আমরা বলি কিছুটা হলেও ইনজিওর্ড, সেই অবস্থা থেকে বের হতে আমাদের একটু সময়ও লাগবে। এবং এখানে আমরা কতগুলো জিনিস দেখেছি যে আমাদের দারিদ্র বিমোচনের যে লক্ষ্য অর্জন হয়েছিল, সেটা থেকে আমরা অনেকখানি পিছিয়ে গেছি। আমরা প্রায় 21% নেমে এসেছিলাম বাংলাদেশের দরিদ্র লোকের সংখ্যাটা, সেটা আবার বেড়ে এখন হয়তো 30-এর উপরে চলে গেছে। আমরা বেশ কয়েক বছর পিছিয়ে গেলাম এই ধাক্কাতে। পৃথিবীর সব দেশই পিছিয়েছে, এটা যে আমরা একভাবে পিছিয়েছি তা নয়। আমরা আরো দেখেছি শিক্ষাক্ষেত্রেও আমাদের ব্যাপক পিছিয়ে গেলাম। আমরা পুরো একটা বছর প্রায় ছাত্রদের লস হয়ে গেল তাদের শিক্ষা অঙ্গনে, সেটা একটা বড় বড় ক্ষতি। এর বাইরে যেটা আমি বলবো যে সামগ্রিক অর্থনীতিতে আমাদের বহির্বিশ্বের সাথে যে আমাদের আমদানি রপ্তানি ইত্যাদি, সেখানে কিন্তু আমরা মোটামুটি একটা স্বস্তিজনক অবস্থায় আছি। কিন্তু যদি আমরা তার বাইরে যেতে চাই, অর্থাৎ ভিতরের যে অবস্থাটা, সেটা কিন্তু অতখানি ভালো নয়। এবং সেই কারণে আমরা দেখতে পাই যে আমাদের আমদানিটা কমে গেছে, কারণ ভিতরের চাহিদাটা কম, ভিতরের প্রোডাকশনটাও কম, এবং ভিতরের যে অনেকেই চাকরি হারিয়েছেন। তো এই অবস্থাটা কিন্তু এখনো বিরাজমান। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে খুব তাড়াতাড়ি ভি শেপ হয়ে চলে আসবে, সেটা কিন্তু হয় নাই। এখনো আমরা একটা আমরা এখনো যেটাকে বলবো রিকভারি ফেজেই আমরা আছি, এবং আগের চেয়ে পিছিয়ে আছি। হয়তো 80% আমরা আছি, 100 যদি আমরা আগে থাকতাম। তো সেই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে আরেকটু দেরি হবে, কারণ আমরা দেখছি যে সেকেন্ড ওয়েভটা চলে আসছে, এবং সেকেন্ড ওয়েভের কারণে এই বাংলাদেশে এটার প্রভাব পড়তে বাধ্য। রপ্তানি ক্ষেত্রে সেই প্রভাবটা পড়েছে, এবং সেটা আগামীতে আমি মনে করি যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ হয়তো আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো।
তো এইটাই সামগ্রিক চিত্র। আমাদের রিজার্ভটা ভালো আছে, সেই কারণে আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নাই। আমরা দাঁড়িয়েই থাকবো, কিন্তু কষ্টের মধ্যে থাকবো, এবং সেটাই থেকে উত্তরণের সবচেয়ে বড় চাবিকাঠি হবে যদি আমরা এই আমাদের এইগুলোকে মানে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা, যেটা এখনো আমরা দেখছি না, এটা কিন্তু অর্থনীতির সাথে জড়িত, এটাকে যদি আমরা কার্যকর করতে না পারি, আমাদের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াবে না, বিনিয়োগ কিন্তু আসবে না। আমরা চাল ভাত ডাল ইত্যাদি খাবো, কিন্তু আমাদের যে প্রত্যাশা মধ্য আয়ের দেশের, যে একটা ভালো মধ্য আয়ের দেশে পরিণত হওয়া, উচ্চ আয়ের দেশের দিকে চলা, সেখানে কিন্তু আমরা পিছিয়ে গেছি, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আপনার কাছে আমি আবারও আসব। অর্থনৈতিকভাবে আমাদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সামনের বছরে, কিন্তু সামাজিক সূচকগুলোতে বাংলাদেশের অগ্রগতি আমাদের অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে প্রতিবেশীদের তুলনায় ভালো। এ নিয়ে বাংলাদেশের প্রশংসাও আছে। সমাজতাত্ত্বিক জনাব খন্দকার সাখাওয়াত আলী, আগামী দিনগুলোতে বাংলাদেশের সামাজিক সূচকে অগ্রগতিগুলো কি আমরা ধরে রাখতে পারবো? ধন্যবাদ আপনাকে। আমি 3-4টি শব্দ দিয়ে এই পুরো করোনাকালীন সময়টাকে ধরতে চাই। এটা একটা অস্বাভাবিক বছর, শতাব্দীর বিচারে এটা একটা বিপজ্জনক বছর এবং কঠিনতম বছর। হাসান মনসুর যেভাবে বললেন অর্থনীতির জায়গা থেকে, সেই দিক থেকে যদি আমরা সামাজিক সূচকগুলোর দিকে দেখি, নিশ্চিতভাবেই সবচেয়ে বড় আঘাতটি হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, যেখানে আমাদের অর্জনগুলো ছিল, এবং সেই অর্জনগুলোতে সত্যিকার অর্থে আমরা অনেকখানি আহত হয়েছি। বিশেষত আমাদের অর্জনগুলোর মূল জায়গাগুলো হচ্ছে আমাদের বেসিক এডুকেশন, অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি, সেই জায়গাগুলোতে আমরা বিনিয়োগ করছিলাম এবং ভালো ফল পাচ্ছিলাম। একটি বছর যতই আমরা এটা সারাই করে কোনো মতে চালাবার চেষ্টা করছি, এটা কিন্তু যথাযথভাবে করা যাচ্ছে না। এই বিনিয়োগটা হয়ে যাচ্ছে, কিন্তু এই রিটার্নটা আমরা পেতে ক্ষতি হবে। আরেকটি কথা মনসুর ভাই যেটি বলবার চেষ্টা করেছিলেন, যে আমরা একটা খুব দ্রুত বিকাশমান পর্যায়ে ছিলাম এবং যেটির জন্য আমাদের হিউম্যান রিসোর্সটা সবচেয়ে প্রয়োজন ছিল। আমাদের স্বাস্থ্য খাত করোনাকালীন সময় দেখিয়ে দিল আমাদের স্বাস্থ্য খাতের যে ভেতরকার অন্তঃসার শূন্যতা, একদম কঙ্গাল চেহারাটা আমরা বেরিয়ে গেল। এটাকে কিন্তু সারাই করে উঠতে না পারলে ভবিষ্যতে কঠিন হবে। আর যেটি আমাদের একটা অর্জনযোগ্য জায়গা ছিল, সেখানেও কিন্তু আঘাতটা পেল। কারণ হিউম্যান রিসোর্স যদি আমরা বিল্ড না করতে পারি, কারণ আপনারা জানেন যে তরুণতম জাতি আমরা, সেই সুযোগটা কিন্তু আমরা একটা বছর পিছিয়ে যাওয়া মানে বেশ বড় জায়গাতেই কিন্তু হবে। এবং আপনি দেখবেন যে আমাদের বিশেষত বিশ্ববিদ্যালয়গুলো অনেক দিনের প্রচেষ্টার ফলে আমাদের সেশন জট থেকে আমরা বেরিয়ে আসছিলাম, সেই জায়গাগুলোতে কিন্তু আবার সেই সেশন জটের বিষয়গুলো ফেরত আসার সুযোগ আছে। প্রাইভেট শিক্ষা খাতে যেটি হয়েছে সেটি কোনোভাবে চলছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো এখনো কিন্তু পরীক্ষা নিতে পারছে না। আমি আশার দিকটাও দেখব, যেটি হচ্ছে যে করোনা যেটি একটা পরীক্ষার জায়গাও আমাদের মধ্যে ফেলেছে, সেটি হচ্ছে যে ডিজিটালাইজেশন, যেটা আমরা 2008 সাল থেকে চেষ্টা করেছিলাম, যেটিও আমাদের অর্থনৈতিক বিকাশের সঙ্গে যুক্ত, সেটার একটা পরীক্ষা হয়ে গেল যে আমরা সবাই কিন্তু মোটামুটি ডিজিটাইজেশনের ব্যবহার করে এক ধরনের জীবনযাপন করবার সুযোগ পেলাম। এবং 2008 থেকে আমি বলবো দুটো অবকাঠামোগত সুযোগ করোনা আমাদের কিছুটা বেঁচে থাকার জন্য সহযোগিতা করলো। সেটি হচ্ছে বিদ্যুৎ এবং ইন্টারনেট ব্যবস্থা, যেটা ডিজিটাইজেশনের ব্যবস্থা। শিক্ষা সেই জায়গায় কোনোভাবে চলছে, কিন্তু এটি আমাদের কাঙ্ক্ষিত চাওয়া থেকে তো পিছিয়ে গেছে। এই জায়গাটা সবচেয়ে বড় যেটি হবে, সেটি হচ্ছে এই বছর এই পরিকল্পনাগুলো যদি আমরা করে নিতে পারতাম, যথাযথভাবে হাউসকিপিং করতে পারতাম, যেন এর পরবর্তীতে এগুলোকে ব্যবহার করা যায়। কিন্তু সেই জায়গাতেও আমাদের উদ্যোগগুলো যথেষ্ট নয়। বিশেষত এখানে এখনো প্রশাসনিক এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জগুলো কিন্তু রয়ে যাচ্ছে, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে, এবং সেটি কিন্তু আমাদের ভোগাবে। সেখানে খুব আশান্বিত হওয়ার মতন এখন আমরা সেরকম সিগন্যাল দেখছি। জি, জনাব মামুনুর রশিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? আপনি শুনতে পাচ্ছেন না।
জনাব আবুল হাসান চৌধুরী, এটি আমাদের জাতীয় জীবনে একটি নতুন অনুষঙ্গ হিসেবে দেখা দিল যে ইন্টারনেট ব্যবহার করে, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষা কার্যক্রম, অফিস চালানো, যোগাযোগ ইত্যাদি নানান বিষয়গুলো করা হয়েছে। কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ মানুষের মনন গঠনের জন্য যেসব বিষয়গুলো আছে সেগুলো কি ঠিকঠাক মতো হয়েছে? যদি আমরা দূর শিক্ষণ বা ডিজিটাল সুযোগ সুবিধাকে ব্যবহার করে মনন মানসিকতার বিকাশ ঘটাই, তাহলে সেটা রেডিও টেলিভিশন সে কাজ করার জন্য আছে। তারপরও যুক্ত হচ্ছে ইন্টারনেট। এই দিক থেকে আমরা কি কিছুটা পিছিয়ে পড়ছি কিনা? জনাব আবুল হাসান চৌধুরী। জি ধন্যবাদ। আমি প্রথমেই যেটা বলতে চাই, এখানে অত্যন্ত বিজ্ঞ আলোচক বৃন্দ উপস্থিত, খন্দকার শেখাউত সাহেব আছেন, আহসান মনসুর ভাই আছেন, এবং একেবারেই আমার অগ্রজ, আমরা একই পরিবারের মামুন ভাই আছেন, যারা বিশিষ্ট ব্যক্তিত্ব। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি বলবো যে হুমকি আমাদের সামনে এসেছিল, আজকে আমরা যে আলোচনা করছি, আমরা একটু বুকে হাত রেখে যদি চিন্তা করি, মার্চ এপ্রিল মেতে যখন এই দুর্যোগ, এই প্যান্ডেমিক আসে, এবং সেটা কোনোভাবেই খালি বাংলাদেশের নয়, পৃথিবী, তখন আমরা কিন্তু যে ভয়াবহ চিত্র আমাদের সামনে বারবার উঠে আসছিল, সেটা চিন্তা করলেও শিহরণ লাগে। সো মোকাবেলা, আজকে যদি পৃথিবীতে এই করোনা প্যান্ডেমিক নাও আসতো, তাহলেও আজকের এই আলোচনায় বিজ্ঞ অর্থনীতিবিদরা আছেন, একটা ব্যালেন্স শিট থাকতো, এবং সবটাই সেখানে ইতিবাচক থাকে না। আমি অবশ্যই বলবো অনেক ক্ষত আছে অর্থনীতিতে, যেটাকে সামাল দিতে হবে, এবং ইনশাল্লাহ আমরা সামাল দিব। কারণ বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে যে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ৭১ আমরা বারবার শুনেছিলাম যে এই বাংলাদেশ হওয়া, এটা তো একটা বিরাট শক্তির সম্মুখীন। তারপরও আজকে বিজয়ের মাস, আমরা কিন্তু সেটা করতে পেরেছি, এবং আমরা যেটা কিছুটা তৃপ্তির সাথে স্বীকার করব যে পৃথিবীর মধ্যে আজকে আমরা একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আর এই একটা অচিন্তনীয়, কেউই যে যত বড়ই পণ্ডিত হোক না কেন, এইরকম একটা দুর্যোগ সমস্ত পৃথিবীকে গ্রাস করবে, এটা কিন্তু কেউ কোনোদিন চিন্তাও করে নাই। আল্লাহর অশেষ মেহেরবানি, আবারও আমরা ঐক্যবদ্ধ হয়ে, এবং এখানে বলতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত শান্তভাবে জিনিসটাকে মোকাবেলা করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং অবশ্যই আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। কিন্তু একসাথে যেটা মনসুর ভাই, আমাদের অত্যন্ত সম্মানিত অর্থনীতিবিদ, বলেছেন যে আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নাই, আমাদের আপনার রিজার্ভ আছে। আর তাছাড়াও দেখেন, সবচেয়ে গতিশীল অর্থনৈতিক দেশ চীন, সেটা যেখানে 1% মাত্র আপনার প্রবৃদ্ধির হার বেড়েছে, সেখানে আমরা প্রায় 6%। আজকে ডিজিটাল বাংলাদেশের কারণে, একটু আগে আমার এক ডাক্তার বন্ধুর সাথে আলাপ হচ্ছিল, সে নিজে কিছুদিন আগে অসুস্থ ছিল, এখন কিছুটা ভালো হয়ে উঠেছে। সে বলছে যে এই যে আজকে নিজে অসুস্থ হয়ে উপলব্ধি করলাম যে এই ডিজিটাল হবার কারণে, এই আলোচনার কারণে কত কিছু আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশ সম্বন্ধে বলতে গেলে একটি ইংরেজি শব্দ ব্যবহার করা হয়, রিজিলিয়েন্স, অর্থাৎ স্থিতিস্থাপক। আমরা ঘুরে দাঁড়াতে জানি। আমি আরো 2টা শব্দ আজকাল যোগ করার পক্ষপাতী, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড রেজারেকশন। আমরা প্রতিরোধও করতে পারি, আমরা একেবারে বিপ্লবী কায়দায় উঠে দাঁড়াতে পারি, এবং ইনশাল্লাহ সেই মনোবল নিয়ে লাইফ অ্যান্ড লাইভলিহুডের আপনার যুদ্ধে আমরা কোন দিকে যাব সেটা যখন ঠিক হচ্ছিল না, তখন আমরা যখন এতটুকু এসেছি, আমরা যদি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকি, আর অবশ্যই আমাদের এই ভ্যাকসিনেশনের কথাটা যেটা স্বাভাবিকভাবে বলা হয়েছে, এটা অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট আপনার একটা গতি আনতে পারে, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং সেইটা কিভাবে কত সুন্দরভাবে আমরা প্রচলিত করতে পারি সেই দিকেও আমাদের দৃষ্টি অবশ্যই রাখতে হবে। কিন্তু আমি নেতিবাচক ভাবে, নেগেটিভ মাইন্ডসেট নিয়ে শেষ করতে চাই না। আমি আশা করব দৃঢ়তার সাথে যে ইনশাল্লাহ আমাদের আগামী বছরে এই যে বিরাট কালো মেঘ, আমাদের আরেকটা জিনিস, গ্লোবালাইজেশন আমরা অনেক সময় কথা বলি, মনে হয় যেন এটা একটা দূরের শব্দ, এটা বোধহয় একটা সেমিনারের কথা। এই কোভিড মারাত্মক ভাবে, অত্যন্ত প্রলয়ঙ্করী ভাবে, অত্যন্ত বেদনা দিয়ে, আমাদের কোনো পরিবার এমন নাই যাদের কোনো দুঃখ কষ্টের নিদারুণ স্মৃতি নাই, এমন কোন পরিবার
বাংলাদেশ তো রাখেন, পৃথিবীতে আছে কিনা আমি জানি না। কোভিড আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে গ্লোবালাইজেশন ইজ নো লঙ্গার এ নিড অর এ নেসেসিটি। গ্লোবালাইজেশন বাস্তব, গ্লোবালাইজেশন ইজ রিয়ালিটি। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আমাদের নিজেদের দেশের জন্য, পার্শ্ববর্তী এলাকার জন্য, পৃথিবীর জন্য, সেইটাই হচ্ছে আমাদের বিশ্ব নেতৃবৃন্দের সামনে চ্যালেঞ্জ। এবং আমি মনে করব বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াবেন যে এইরকম একটা চ্যালেঞ্জের সামনেও আমরা কিন্তু আমাদের দরজা বন্ধ করি নাই শরণার্থীদের জন্য, যারা এসেছিলেন পার্শ্ববর্তী দেশ থেকে। তো আজকের এই আলোচনা আবারও হয়তো সুযোগ হলে কথা বলবো। ধন্যবাদ আমাকে এখানে আহ্বান করার। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মামুনুর রশিদ। তাহলে জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছি। জি, আমাদের দেশের সাংস্কৃতিক আন্দোলন এবং সংস্কৃতির বিকাশ, দেশের মানুষের এসব ঘটনাগুলোর জন্য 2020 সালকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখো তো, বন্ধ হয়ে গেছে মোবাইলে। আমি দুঃখিত, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। জনাব ডক্টর আহসান এইচ মনসুর, এই যে করোনা মহামারী চলছে বিশ্বজুড়ে, তার মধ্যে বাংলাদেশের বেশ কিছু অগ্রগতি আছে যেগুলো দৃশ্যমান। এই যেমন স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে, মাতারবাড়ির জেটিতে প্রথম জাহাজ ভিড়েছে, মেট্রো রেল দৃশ্যমান হচ্ছে। করোনা মোকাবেলায় একটি জরিপে বলা হয়েছে এশিয়ার শীর্ষে আছে বাংলাদেশ। অর্থনীতিতেও এক ধরনের প্রবৃদ্ধিটা ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে স্বস্তি আছে রেমিটেন্স এবং রিজার্ভে। ই কমার্সের লেনদেন 20,000 কোটি টাকা, ইন্টারনেট গ্রাহক বেড়েছে 1 কোটিরও বেশি এবং মানব উন্নয়ন সূচকে 2 ধাপ এগুলো বাংলাদেশ। তাহলে করোনা মোকাবেলায় আমরাই কি সবচেয়ে সফল হতে যাচ্ছি আগামী বছরে? ডক্টর আহসান এইচ মনসুর, আপনি মিউট হয়ে আছেন। একটু এখানে একটু সাবধানতা অবলম্বন করব যে চেরি পিকিং ইজ অলওয়েজ গুড ফর showing things that we have done well. Yes, we are doing reasonably well, but it doesn't mean that we have done the best as it seems. by ওই চেরি পিক করলে যেটা হয় যে আমি সিলেক্টিভলি আমার ভালো জিনিসগুলোকে নিয়ে আসলাম আর আমার অন্য জিনিসগুলোকে আমি দেখালাম না, বা অন্যদের অর্জনটাকে আমি সেখানে তুলনামূলক করলাম না, এটা বললে ঠিক হবে না। কারণ আমরা যদি দেখি করোনা কি আমরা সত্যি সত্যি এফেক্টিভলি মোকাবেলা করার জন্য কি আমরা সঠিক ব্যবস্থা নিয়েছি? আমাদের কি সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনেছি? আমরা কি যেটা করার কথা সেটা কি আমরা করেছি? সেটা করি নাই। কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। আমি যদি ধন্যবাদ দিতে হয় আমি উপরওয়ালাকে দিব যে উনার রহমতেই আমরা আজকে এখানে কথা বলতে পারছি এবং আমাদের হসপিটালগুলো ওইভাবে জনাকীর্ণ হয়ে মানুষ হসপিটাল বেডের অভাবে জীবন হারায় নাই। এটা একটা বড় অর্জন বলবো। অর্জন ইন দ্য সেন্স যে রিলেটিভলি আমাদের মৃত্যু হার কম। তবে আবার যদি দেখি আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ, যদি থাইল্যান্ড দেখি, ভিয়েতনাম দেখি, ওদের কিন্তু মৃত্যু হার একেবারে নাই বললেই চলে। তারা কিন্তু আরো অনেক বেটার ম্যানেজ করেছে জিনিসটাকে আমাদের চাইতে, ভারতের চাইতে, অন্যান্য পশ্চিমা দেশের চাইতে। কাজে এখানে স্পেকট্রাম অফ থিংস। হ্যাঁ, আমরা সেটার একটা মাঝখানে আছি। একটা আমি বলবো যে মোটামুটি ভাবে একটা ওভারঅল আমি সন্তোষজনক বলবো না, আমি বলবো যে স্বস্তিতে, কিছুটা হলেও স্বস্তিতে আছি, কিছুটা, মানে ওদের অবস্থা দেখে আমি বলবো সেটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে হ্যাঁ, সামাজিক উন্নয়নে আমরা এখন করোনাকালীন সময়ে অ্যাবসলিউটলি দেখলে সবাই আমরা পিছিয়ে গেছি। এখন সবাই যখন পিছিয়ে যায়, কেউ হয়তো কম পিছিয়েছে, আমরা হলাম সেই ধরনের সিচুয়েশন, নেশন যেখানে আমরা কম পিছিয়েছি। কাজে সেই হিসেবে আমরা তুলনামূলকভাবে ভালো করছি। আমি যেটা আগেই বলেছি যে অন্য অনেক দেশের চাইতে আমাদের পারফরমেন্সটা রিলেটিভলি বেটার, কিন্তু অ্যাবসলিউটলি কিন্তু আমাদের চাইতে অনেক দেশ আরো ভালো করেছে, তো সেটা আমি যাব না। কিন্তু আমি বলবো যে আমরা সবাই ব্যাটার্ড হয়েছি এই ঝড়ে, এই ঘূর্ণিঝড়ে। বাংলাদেশ হ্যাজ নট বিন বিটেন বাই দ্যাট। সো এটাই আমাদের অ্যাচিভমেন্ট, বিরাট একটা অর্জন। আর সর্বশেষে আমি এইটুকু বলবো যে আমাদের এইখান থেকে বের হতে আরো অন্তত পক্ষে 6 মাস লাগবে। আমরা 6 মাস অন্তত পক্ষে আমাদের অর্থনীতি কিন্তু 19 সালের চাইতেও পিছিয়ে থাকবে। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মানুষের কষ্ট কিন্তু যাবে না। কাজেই অর্জন আমাদের হয়েছে,
আমরা অবশ্যই স্বীকার করি পদ্মা ব্রিজকে আমরা মনে করি যে একটা বিশাল আমাদের একটা অর্জন। জি, এখানে কিন্তু আবার এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু অনেক কষ্ট বর্ডার করেছি আমরা, এখানে আমরা অনেক দেরি হয়ে গেছে আমাদের, তা সত্ত্বেও সব ভালো যার শেষ ভালো, সেই হিসাবে সেটাকেও আমরা জাতি হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখেছি। তো যাই হোক, আমাদের অগ্রযাত্রা চালিয়ে যেতে হবে, আমরা পিছিয়ে পড়বো না। জি, জনাব মামুনুর রশিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না, শুনতে পাচ্ছেন না উনি। আমি বরং একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে আমরা জনাব মামুনুর রশিদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। জি, 2020 সালকে সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? 2021 সালে আমাদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? 2020 সাল আমাদের জন্য একটা বড় বিপর্যয়। বিশেষ করে আমরা যারা থিয়েটার করি বা আমরা যারা ফিল্ম বা মিডিয়াতে আমরা কাজ করি, আমাদের মার্চ মাস থেকে বলতে গেলে সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছিল, এবং সেই কাজটি শুরু হতে হতেই আবার সেকেন্ড ওয়েভ চলে আসছে। সেকেন্ড ওয়েভে আমাদের কাজ হবে কিনা জানি না। কাজে সৃজনশীলতার ক্ষেত্রে যদি মনে সবসময় একটা মৃত্যু ভয় কাজ করে, তাহলে কোনো সৃজন করা সম্ভব নয়। কারণ এত বড় বিপর্যয় আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখি। তো সেটা একটা হওয়ার পরেও আমাদের প্রথমে ভিডিও প্রোডাকশনে, অর্থাৎ আমাদের মিডিয়া প্রোডাকশনে কিছুটা উন্নতি হলো, এবং তারপরে দেখা গেল যে আমাদের থিয়েটার হলগুলো খুলতে শুরু করেছে। আমি যেমন টাঙ্গাইলে এসেছি, টাঙ্গাইলে কালকে একটি নাট্য উৎসব শুরু হয়েছে, এবং সেই নাট্য উৎসবের আজকে সমাপনী হচ্ছে। তার মানে 5 দিন ব্যাপী একটা নাট্য উৎসব চলেছে স্বাস্থ্যবিধি রক্ষা করে। তো এইগুলো আমরা অনেককে হারিয়েছি এবছর। আলী জাকেরকে হারিয়েছি, মান্নান হীরাকে হারিয়েছি, কেএস ফিরোজকে হারিয়েছি, তারপর আমাদের আব্দুল কাদেরকে হারিয়েছি, এবং আরো অনেক শিল্পীদের আমরা হারিয়েছি, অনেক চিত্রকর তাদেরকেও আমরা হারিয়েছি। তো এটা একটা আমাদের যে ইকোনমিক্সটা আছে, আমাদের যে অর্থনীতিটা আছে, সেখানেও একটা বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে চ্যানেলগুলো এবং চ্যানেল গুলোতে, এবং যে এজেন্সিগুলো ওই চ্যানেলের সাথে যুক্ত, তারাও তাদের বাজেট সংকোচন হয়েছে সাংঘাতিক। এখন আগামী বছর তার একটা ছাপ, তার একটা প্রতিফলন অবশ্যই থাকবে। কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম যে এই ডিসেম্বর পার হয়ে গেলেই জানুয়ারিতে বোধহয় আমরা একটা সুস্থ অবস্থা দেখতে পাব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটাও হচ্ছে না। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ অদম্য সাহসী, এবং শিল্পীরাও খুব সাহসী, এবং শিল্পীরাও কিন্তু এই পরিস্থিতিতে যেটা করছে সেটা হচ্ছে যে তারা কিন্তু সাহসে বুক বেঁধে সব জায়গায় অভিনয় করা, সঙ্গীতের ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের কাজ করা, সেই ক্ষেত্রে এগিয়ে আসছে। কাজে 2021 সালও আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে, কিন্তু চ্যালেঞ্জিং হলেও আমরা কিন্তু চেষ্টা করব সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আবার আমাদের নাট্যমঞ্চগুলো আবার সমৃদ্ধ হয়ে উঠবে। আমাদের আমাদের যে ভিডিও প্রোডাকশন, আমাদের চলচ্চিত্র, সেগুলো শুরু হয়েছে সব জায়গায়। চলচ্চিত্রের শুটিংও একটু শুরু হয়েছে। এখন সিনেমা হলগুলো খুলতে শুরু করেছে কিছু। তো দেখা যাক, আমরা তো আশায় বুক বেঁধে। হ্যাঁ, আবার জমবে মেলা হাটতলা বটতলায়। একটা বিরতি নেই, আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব আবুল হাসান চৌধুরী, নতুন বছরে রাজনীতিতে কি নতুন কোনো পরিবর্তন আসবে? প্রথমত আমরা সকলেই জানি যে কথাটা একটু আগেই হচ্ছিল, যে আমরা আশা করছি যে শীতের মৌসুমটা কেটে গেলে
যে আমরা একটা ভীষণ বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেকখানি সেটা কাটিয়ে এসেছি। এগুলোকে সংহত করে, কনসলিডেট করে আমরা এগিয়ে যাব। অবশ্যই এখানে অত্যন্ত বিজ্ঞ আলোচকবৃন্দ উপস্থিত আছেন। একটু আগে আমরা জনাব আহসান মনসুর সাহেবের কাছে শুনেছি, খন্দকার সাখাওয়াত আলী সাহেবের কাছে শুনেছি। মামুন ভাইয়ের একটা কথা শুনতে শুনতে মনে হলো, উনি বলছিলেন যে থিয়েটার জগৎ কিন্তু শুধুমাত্র থিয়েটারের জন্য না। আজকে এক অর্থে মাঝে মাঝে বলা হয় যে ইংল্যান্ড, লন্ডন হচ্ছে থিয়েটার জগতের রাজধানী, সেটাও একেবারে বন্ধ ছিল। এইটা যখন সচল হবে তখন বুঝতে হবে যে মানুষের জীবনযাত্রাটা অনেকখানি সচল হয়ে এসছে। এখানে অবশ্যই প্রথম যেটা আমি মনে করি, এই দেশের একজন নাগরিক হিসাবে অর্থনীতির নানা বিষয় আছে। একটু আগেই অবশ্যই বলা হয়েছে যে এই সাংঘাতিক একটা বিপর্যয়ের ভিতরেও পদ্মা সেতু স্থাপনের আমরা যে একেবারে চূড়ান্ত পর্যায়ে, সেটা আমাদের অত্যন্ত গর্বের, অত্যন্ত আত্মতৃপ্তির। আমরা এখন দেখতে হবে যে ভ্যাকসিনেশন পদ্ধতিটা কত সুষ্ঠুভাবে, সুশৃঙ্খল ভাবে আমরা এটা কার্যকর করতে পারি, কারণ এর বিকল্প তো আর কিছু দেখছি না। আরেকটা কথা, গ্রামে গঞ্জে মানুষ যে মনোবল দেখিয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের মনোবলের জন্য এই মুহূর্তে টাঙ্গাইলে বসে আছেন মামুন ভাই, উনি হয়তো বলবেন গ্রামে গেলে কিন্তু মনেই হয় যে কোভিড আক্রান্ত বাংলাদেশ বা কোভিড আক্রান্ত পৃথিবী। তো সেইখানে আমাদের যে আজকের যে সূচকগুলো, আমরা জানি যে মিডিয়াম ডেভেলপমেন্ট গেল, এটা নতুন করে বলার প্রয়োজন নাই, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গেছে। দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান দেশ, এই সমস্ত দেশের আমরা ঊর্ধ্বে পৃথিবীর দৃষ্টি আমরা আকর্ষণ করে নিয়েছি, এবং আমরা এই সমস্ত গুলোকে একত্রিত করে এই যে এখন একটা অনলাইন পদ্ধতি শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, আমার মনে হয় যে আরেকটা ক্ষেত্র এখানে অত্যন্ত, দুইজন স্কলার উপস্থিত, তিনজন তাদের নিজের অবস্থান থেকে আমরা পিছিয়ে পড়ছি। কারণ আমরা রিসার্চের দিক থেকে, আমার বন্ধু সাবেক ভাইস চ্যান্সেলর ব্র্যাকের সৈয়দ সাদ আনবালি এই নিয়ে অনেক লেখালেখি করছেন। এই রিসার্চের দিক থেকে আমরা অনেক পিছিয়ে পড়ছি। আজকে এই যে করোনা উত্তর পরিস্থিতিতে এই বিষয় নিয়ে এবং সামগ্রিকভাবে আমাদের আর্থসামাজিক বিষয় নিয়ে নতুন করে চিন্তা ভাবনা, খালি পুরনো জিনিস পড়াশোনা নয়, এই যে আমাদের এইটার দিকে আমার মনে হয় মনোযোগী হতে হবে। তো তারপরেও আমরা শক্তিশালী একটা দেশ, আমরা মনোবলের দিকে শক্ত থাকবো। আমি ইতিবাচক ভাবে দৃষ্টি রেখেই মনে করব যে এই যে বছরটা আসছে, ইনশাল্লাহ আমরা যেসব জায়গায় নিজেদেরকে শক্তভাবে অবস্থান নিতে পেরেছি, আমরা প্রত্যয় দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাব, এই আশাবাদ। অনেক ধন্যবাদ গবেষক খন্দকার সাখাওয়াত আলী। সামাজিক জাতীয় জীবনে অগ্রগতির জন্য পর্যাপ্ত পরিমাণ গবেষণা বাংলাদেশে নেই, এটি বলছেন জনাব আবুল হাসান চৌধুরী। আপনার কি মত? এই জায়গাটা যেটি আমরা অফলাইনে যখন ছিলাম তখন আলাপ করছিলাম যে 60-এর দশকে আইসিডিডিআরবি যে রোলটি এই কোভিড কালীন সময় দিল, এই ইনভেস্টমেন্টটা এই সুযোগে আরো আমাদের বাড়ানোর সুযোগ নিয়ে যেতে পারত। তো আমরা এই জায়গাগুলোতে মনোযোগ দিচ্ছি, এবং আমরা দেখেছি যে মানে আবুল হাসান চৌধুরী রাইটলি বলেছেন, মনসুর ভাইও সেই টোনটা সেট করেছেন। আমরা রেজিলিয়েন্স সবকিছুই ঠিক আছে, কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে আমরা একটা গিয়ার শিফটের জায়গায় আছি, যেটা মনসুর ভাইও বলার চেষ্টা করেন, আমি নিজেও বলার চেষ্টা করি যে করোনা আমাদের কাবু করেছে, কিন্তু করোনা কাবু করে আমাদের যে মূল স্পিডটা আছে, যে 41-এ আমরা একটা উন্নত দেশে যাব, সেই জায়গায় কিন্তু আমাদের হাউসকিপিং করে গুছিয়ে নিতে হবে। করোনাকে আমাদের 2 বছর থেকে 3 বছরে আমরা এটাকে মানে গুছিয়ে নিতে পারবো, কিন্তু আমাদের সেই সাথে কিন্তু মিলিয়ন ডেভেলপমেন্ট গোল এবং উন্নত দেশ হিসাবে যেই টার্গেটটা আছে এবং যে জন্য হিউম্যান রিসোর্স বিল্ড করাটা খুব জরুরি, সেই জায়গাগুলো, সেই টার্গেটগুলোকে মনে রাখতে হবে। প্রাইম মিনিস্টার সেই জায়গাগুলোতে ড্রাইভ করছেন, নেভিগেট করছেন রাইটলি, কিন্তু তার সঙ্গে সমস্ত কিছুকে কিন্তু একত্রে আমাদের কাজে লাগাতে হবে। প্রশাসন কেন্দ্রিক হলে শুধু হবে না, সমস্ত অর্গানগুলো, প্রাইভেট সেক্টরও এই জায়গায় একটা ড্রাইভিং সিটে আছে। আমি একটি আশার কথা বলি যে জানুয়ারি মাসে আপনি জানেন যে আমাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস একটা বড় ধরনের করোনাকালীন সময়ে আমাদের এই রেজিলিয়েন্সের মাধ্যম হয়েছে, বিকাশ, রকেট, এ ধরনের সেবাগুলো। আমি এই ক্ষেত্রে কাজ করি, মনসুর ভাই জানেন সেটা। আমি ওই ফিগারটা দিয়ে এই ফিগারটার কথা বলে দিতে চাই যে জানুয়ারিতে যে জায়গাতে আমরা ছিলাম
জুলাইতে এসে কিন্তু আমরা সর্বোচ্চ জায়গায় গিয়েছিলাম এবং নভেম্বরে এসে আমরা কিন্তু জানুয়ারির স্ট্যান্ডার্ডে ফিরে এসেছি। সো নিউ পুয়ার, নতুন যে দরিদ্রের কথা আমরা বলছিলাম, সেটা কিন্তু সাধারণ মানুষ তাদের কর্মোদ্যম দিয়ে অলরেডি সেই জায়গায় চলে গেছে। আমাদের অপ্রাতিষ্ঠানিক খাত আহত হয়েছে, কিন্তু যে যেখানেই সুযোগ পেয়েছে আবার কাজে সম্পৃক্ত হয়েছে, যার প্রতিফলন কিন্তু আমরা দেখছি এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে শহর অঞ্চল থেকে গ্রামে কিন্তু আবার টাকা যাচ্ছে। আমরা মার্চে দেখেছিলাম, এপ্রিলের সবচেয়ে নিচে পড়ে গিয়েছিল, 70% কিন্তু গ্রাম থেকে শহরে আমাদের অর্থনীতি কিন্তু একেবারেই বসে গিয়েছিল। এই জায়গাগুলো আসার দিক, কিন্তু যে জায়গাটা মনে রাখতে হবে যে প্রায় 28 ট্রিলিয়ন ডলারের কিন্তু একটা ক্ষতি হয়েছে বিশ্বব্যাপী, এবং আমাদের পোশাক খাত এবং আপনার রিমিটেন্স এটা এখন স্বস্তির জায়গায় আছে, কিন্তু এর একটা কিন্তু প্রভাব আসবে, বিশেষত মিডল ইস্টে। এটা মনসুর ভাইয়ের বলার কথা, আমি সূত্রটা ধরিয়ে দিতে চাই যেন এটা আরেকটু ডিটেল হয়। তেলের দাম পড়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু আমরা লোয়ার এন্ডে কাজ করি, আমাদের হয়তো সেই জায়গাগুলো অতটা শক আসবে না। কিন্তু ভবিষ্যতের জন্য যে জায়গাটা খুব দরকার সেটি হচ্ছে, আমি যেটা মনে করি, এই যে ডিজিটাইজেশনের যে নতুন সম্ভাবনাগুলো তৈরি হয়েছে, এগুলোকে শিক্ষা, স্বাস্থ্য, এই যে টেলিমেডিসিন, মোবাইল ব্যবহার করে যে শিক্ষা ব্যবস্থা এবং ক্লাইমেট চেঞ্জের যে বিষয়গুলো, সেগুলোকে অ্যাড্রেস করে কিন্তু বাংলাদেশ অনেক ধন্যবাদ জনাব খন্দকার সামাজিক শওকত আলী। খাতগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের ট্র্যাক গুলো যেন আমরা ঠিক রাখি। জি, অনেক অনেক ধন্যবাদ। করোনাকে একদিকে অ্যাড্রেস করব, আবার অন্যদিকে ডাবল শিফট করে যেন আমরা আমাদের উন্নয়নের যে সূচকগুলো নির্ধারণ করেছি সেখানেও যেন আমরা মনোযোগটা সমানভাবে রাখি। জি, জনাব মামুনুর রশিদ, তাহলে এই যে ডিজিটাল যে সুযোগ সুবিধাগুলো আছে ইন্টারনেট ব্যবহার করে, এর মাধ্যমে আমাদের সংস্কৃতি চর্চাকে আগামী বছরে আরেকটু এগিয়ে নেওয়া যায় কিনা, আপনার কি মত? একেবারেই না। আমি আসলে যে অনলাইন এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটা আমি একেবারেই আমার পছন্দ নয়। এবং আমাদের কেউ কেউ থিয়েটারে দেখা গেছে, আমেরিকাতে, ইংল্যান্ডে এবং আমাদের দেশেও এই অনলাইন সিস্টেমে রিহার্সেল করার চেষ্টা করছিল, থিয়েটারে রিহার্সেল। এখন এটা যেহেতু একটা সম্পূর্ণভাবে হিউম্যান কমিউনিকেশনের ব্যাপার, এটা একটা মানুষের কমিউনিকেশনের ব্যাপার, মানুষে মানুষে সম্পর্কের ব্যাপার, সেটাকে অনলাইন দিয়ে হবে? হয়নি, সেটা টোটালি ফেল করেছে। কিন্তু গান শেখানোর জন্য তো অনলাইন ক্লাসগুলো জনপ্রিয় হয়েছে। বাংলাদেশে বসে অনেকে সিঙ্গাপুরে আছেন বা মালয়েশিয়া আছেন, আমেরিকায় আছেন, তারা বাংলাদেশের টিচারের কাছে গান শিখছেন। এটা খুব আংশিকভাবে হতে পারে, সেটা খুব স্কলারলি লোক যারা মনে করেন পিএইচডি করছে তার জন্য এটা হতে পারে। কিন্তু আমার স্কুলে বাচ্চাদেরকে যেভাবে অনলাইনে পড়ানো হচ্ছে সেটা কিন্তু খুবই নিম্নমানের। আমি মামুন ভাইয়ের সঙ্গে এক্ষেত্রে একদম সম্পূর্ণ একমত। এখানে সবটা পারা যাবে না, আমাদের ক্লাসরুম লাগবেই। সুতরাং এই বিশেষ পরিস্থিতিতে হয়তো এটা কোনো রকমে আমরা করছি, কিন্তু এটা আদর্শিক ব্যবস্থা নয়। কিন্তু ক্লাসরুমকেও তো আগে নিরাপদ করতে হবে। ক্লাসরুম যদি রোগ ছড়ানোর উৎস হয়ে ওঠে, সেটি তো বিপদের কথা না। সেই জায়গায় তো আমরা একটা দায়িত্বশীল আচরণ দেখাচ্ছি এবং গোটা বিশ্ব দেখাচ্ছে, আমরাও দেখাচ্ছি। আপনি দেখেন, ও লেভেলে এ লেভেল পরীক্ষা হয়নি, কিন্তু পরবর্তীতে মেতে হবে, এবং সেখানে বিশ্ববিদ্যালয়গুলো এখনো নিচ্ছে না। তো সেখানে একটা দায়িত্বশীল মনোভাব দেখানো হচ্ছে, কিন্তু অন্য দিক থেকে অপরচুনিটিও তৈরি হবে, যেটা মনসুর ভাই হয়তো আমার সঙ্গে একমত হবেন, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেগুলো একটা অ্যাডভান্টেজ নেওয়া যাবে, যে ভালো শিক্ষকদের লেকচার, ফ্রি লেকচার, এগুলোর কিন্তু বা বিশেষ ধরনের ট্রেনিং, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু একটা অপার সম্ভাবনা তৈরি করেছে, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের একটা বেস তৈরি করে দিচ্ছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি। ডক্টর আহসান মনসুর, আপনার মূল্যায়ন শুনে, আগামী বছরের আশাবাদের কথা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি কতগুলো জিনিস বলবো আমাদের পূর্ব আলোচনার সূত্র ধরে। আমি মামুনুর রশিদ সাহেবের সাথে পুরোপুরিভাবে একমত যে ডাইরেক্ট টিচার এবং স্টুডেন্টদের মধ্যে যে রিলেশনশিপের ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা হয়, বিশেষ করে স্কুলে, প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, সেটা কোনো সাবস্টিটিউট নাই। ইউনিভার্সিটি লেভেলে সেটা একটা অন্য পর্যায়ে যেতে পারে। 2 নম্বর কথা হলো, আমি যেটা বলবো যে আগামী বছরের জন্য আমরা অবশ্যই আশাবাদী হতে চাই, কিন্তু আমি মনে করি যে আমরা একটু ওভার কশাস হয়ে গেছি আমাদের স্কুল সিস্টেমকে নিয়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রে 3,40,000-এর উপর লোক মৃত্যু হওয়ার পরেও কিন্তু তারা স্কুল খুলে দিয়েছে, ইউনিভার্সিটিজ আর অল ওপেন। তারা কিন্তু সাবধানতার সাথে কাজ করছে, কিন্তু সিস্টেমকে আটকিয়ে রাখে নাই, মানে গলা টিপে রাখে নাই, যেটা বাংলাদেশে রাখা হচ্ছে। আমি মনে করি যে আমাদের সবকিছুই চলছে, কেন প্রাইমারি স্কুল চলতে পারবে না? আমরা কেন বাইরে ক্লাস নিতে পারি না? শীতকালে তো আমরা বাইরেও ক্লাস নিতে পারি, নিয়ে আমরা একটা পরিবেশ বান্ধব পরিবেশে আমরা প্রাইমারি স্কুলে টিচিং করতে পারি, সেকেন্ডারি স্কুলে টিচিং করতে পারি। কিছু এখানে আমাদের একটু আমি বলবো ক্রিয়েটিভ হয়ে এই একটা 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 প্রজন্মকে আমরা একটা বছর শিক্ষাহীন ভাবে রাখলাম, এটা কিন্তু চরম মূল্য আমাদেরকে দিতে হবে। এটা কিন্তু আলোচনা আসছে না, কিন্তু আমি কিন্তু খুবই দুঃখিত যেটা আলোচনা আসছে না সেই ব্যাপকভাবে, আসাটা উচিত। তারপরেও আমি বলবো আগামী বছর আমরা আশাবাদী। আমি মনে করি যেটা আগামী বছরটা হতে যাচ্ছে একটা হাফ ফুল এবং একটা হাফ এমটি। প্রথম হাফটা আমরা বেশি কিছু আশা করতে পারবো না, করোনা মোকাবেলাতে চলে যাবে। সেকেন্ড হাফের ব্যাপারে আমি মনে করি যে আমরা একটা ভি শেপের দিকে চলে যাব খুব দ্রুত, এবং তারপরে আমাদেরকে হয়তো যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারি, আমাদের রিফর্মগুলোকে বাস্তবায়ন করতে পারি, সর্বক্ষেত্রে রিফর্মের প্রয়োজন আছে বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জি, জনাব আবুল হাসান চৌধুরী, আপনার কাছ থেকে আর এক বাক্য শুনতে চাই। অবশ্যই যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, এবং এখানে যারা উপস্থিত তারা নিশ্চিত এখানে মুক্তিযোদ্ধা আছেন, যে আমরা যে সাহস এবং মনোবল এবং ইমানের বলে বলিয়ান হয়ে বাংলাদেশ অর্জন করেছিলাম, সেটাকে আমরা উচ্চতায় রাখবো এবং নির্দিষ্ট যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সেখানে পৌঁছাবো। এখানে আমরা যেরকম সমালোচনা করার একটা গণতান্ত্রিক সমাজে আছে, অবশ্যই সমালোচনা করব, এবং যে দৃঢ় প্রত্যয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এগিয়ে নিয়ে গেছেন, আমরা তার সাথে থাকবো। আশা করব যে সামনের দুর্যোগগুলো তিনি সেইভাবেই মোকাবেলা করবেন। আবারও আমাকে এখানে আসার আহ্বান করার জন্য ধন্যবাদ। সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই বছরের জন্য এটি গণতন্ত্রের শেষ অনুষ্ঠান হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের ব্যক্তিগতভাবে সমৃদ্ধি অর্জনের জন্য চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার সাফল্য, আপনার সমৃদ্ধি যোগ হয়ে অনেক মানুষের সমৃদ্ধি, দেশের সমৃদ্ধি বয়ে আনবে। সবাইকে অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ আগাম, নতুন বছরের শুভেচ্ছা।